জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ সংস্কারের জটিলতা বোঝে না, ভোটাধিকার ফেরত চায়। দীর্ঘ ৬ বছর পর রোববার পঞ্চগড় ২ সংসদীয় আসনের বিএনপি আয়োজিত জনসভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের কথা বললে কেউ কেউ অসন্তুষ্ট হয়। নেতাকর্মীদের বিপদে ফেলে হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। সমাবেশে বক্তব্য দেয়া কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের মাটিতেই শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে। দেশের সার্বভৌমত্বে কেউ যেন হাত দিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা। এদিকে জনসভায় আসা নেতাকর্মীরা বলেন, এই সমাবেশ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দলকে ঐক্যবদ্ধ করবে। দীর্ঘ ৬ বছর ধরে লোকে বলে এই সংস্কার কি জিনিস, সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না। তাই কে বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। ৩ বার ১৫ বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। নিউ ইয়র্ক ও লন্ডনে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এই অনুসন্ধান করছে দুদকের ৫ সদস্য। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ৯ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ১৭ ডিসেম্বর থেকে তাঁদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ ব্যাংকের ১৬ অ্যাকাউন্টে ২১ কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক। জব্দ করা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনা ও তার সরকারের সব মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ শুরু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সারা দেশের আদালতে দেয়া মামলা আলাদাভাবে চলবে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত আগামী ৩ মাসের মধ্যে শেষ করার জন্য কাজ করছে তদন্ত সংস্থা। আর ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি সরকারের রাষ্ট্রীয় উদ্যোগ বলে জানান তাজুল ইসলাম। গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে। ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। নির্বাচনে কোনো দল অংশ নেবে না সেটি নির্বাচন কমিশন নির্ধারণ করবে বলে জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে চট্টগ্রামে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে প্রস্তাবনায় কমিশনের ক্ষমতায়ন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, দলের মধ্যকার গণতন্ত্রের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও জানানো হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি সংস্থা, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এই ছবি নিয়ে আপনারা যদি একটু, আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে না, কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। এই যে অপরাধী যেসব কর্মকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, মানবতা বিরোধী হত্যাকাণ্ড, এবং একই সাথে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, এটার যেন অবসানের জন্য সবাই বদ্ধপরিকর। ইভিএম ওই যে
ওটা হবে না। আই থিঙ্ক নির্বাচন কমিশনে বলেছে, আমাদেরও একই অবস্থা। আগামী এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্র জনতার সংগঠন ইনকিলাব মঞ্চ। দুপুর 12:30টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার আগে কাকরাইল মসজিদের কাছে পুলিশ বাধা দিলে সেখানেই বসে অবস্থান নেয় মঞ্চের নেতারা। সকল জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের 3 দফা দাবি জানায় ইনকিলাব মঞ্চ। এছাড়া গণ অভ্যুত্থানে সক্রিয় 5 শিক্ষার্থীকে হত্যায় জড়িতদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি লিখিত আকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর জমা দেন সংগঠনটির নেতারা। এই দাবি দ্রুত বিচারের মুখোমুখি করতে হয় যে চত্বর তবে সে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে, সে তবে কসাই লীগের প্রত্যেকটা কমিটিকে গ্রেপ্তার করবে এবং জনজীবনকে কিভাবে নিরাপদ করবে এর ভিজিবল ইমপ্রুভমেন্ট তাকে করে দেখিয়ে সংবাদ সম্মেলন করতে হবে। আগামী 29শে ডিসেম্বর রবিবার দুপুর 1টায় ইনকিলাব মঞ্চ আপমার দেশপ্রেমিক ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। গণমাধ্যমের ওয়েজ বোর্ড পদ্ধতিকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে ন্যূনতম বেতন আইন কঠোরভাবে প্রয়োগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার দুপুরে সিরডাপ মিলনায়তনে আলোচনায় একথা জানান তিনি। মিনিমাম পে ফর জার্নালিস্ট চালু করার কথাও জানান শফিকুল আলম। একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। ইউএসএ তে দেখবেন কিছু কিছু জায়গায় এই যে মিনিমাম পেটা করে দেয় $15.5 পার আওয়ার। আপনি যাকে খাটান তাকে $15.5 আপনার দিতে হবে, তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য পড়ো, কিন্তু এটা আপনার দিতে হবে। বাংলাদেশে কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই যে বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। সদ্য প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। সোমবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। রোববার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভায় তিনি জানান, সোমবার সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা হাসান আরিফকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। গত এক দশকে শিক্ষক নিয়োগে চরম অনিয়ম হয়েছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগেও দলীয়করণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার সকালে রাজধানী একটি হোটেলে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় যেসব জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই বলে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। বলেন, বর্তমানে বিদেশে উচ্চশিক্ষা শেষ করে মেধাবীরা বাংলাদেশে ফিরতে শুরু করেছে। শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ার সাথে সাথে মানব সম্পদের ও বিরাট অপচয় হচ্ছে। শিক্ষকদের দলীয় ক্ষতি নেই, লেজুর ভিত্তির দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব এবং দুর্বৃত্তায়ন, এগুলো সবই আমরা জানি। আমরা উপযুক্ত মানব সম্পদ তৈরি করতে পারছি না, সেটাও দৃশ্যতই দেখা যাচ্ছে। কাজের সমস্যা আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের দেশে যারা এখন উচ্চশিক্ষা করে পাশ করে বেরোচ্ছে তাদের মধ্যে তো কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। শিক্ষিত বেকারের সমস্যা আমাদের এত ছিল না, এখন এটা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 15 বছরে যত অবৈধ নিয়োগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে তা বাতিলের দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে 5 বছর আগে ডাকসু ভবনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আয়োজিত সভায় এ দাবি করেন তিনি। এছাড়া নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সভায় অন্য
বক্তারা প্যানেল নয়, ডাকসু নির্বাচন সকল পদে একক প্রার্থীতে করার আহ্বান জানান। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হামলায় জড়িত ছিল তাদের বিচারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর। আসসালামু আলাইকুম। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা আক্রমণ করেছে তাদের বিচারের জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি। সেই তদন্ত কমিটি কাজ করছে। আমরা বিভিন্ন পর্যায়ে যে সমস্ত শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদের উপরে বৈষম্য করেছেন, নানানভাবে নির্যাতন করেছেন, সেইগুলো বিচারের জন্য আমরা ক্যাম্পাসে এই মধ্যে 17টা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। গত 16 বছরে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনিয়ম করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে, কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে, তাদের প্রত্যেককে বহিষ্কার করতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই এবং 20 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বই বিতরণ করার ব্যাপারে আশাবাদী এনসিটিবি। রোববার জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান এনটিসিবির চেয়ারম্যান রিয়াজুল হাসান। এদিকে এ বছরের মধ্যে মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিত বই বিতরণের জন্য প্রস্তুত থাকবে বলে জানান তিনি। সরকারের জাতীয় স্বার্থবিরোধী এরূপ আবেদন বিভ্রান্তি করায় জাতির কাছে ক্ষমা প্রার্থী। বিভ্রান্তিমূলক পত্র প্রেরণে বাধা প্রদান না করে নীরব ছিলাম, যা কোনোভাবে দায়িত্বশীল আচরণ নয়। এরকম চিঠি দিয়ে আমরা আসলে খুবই বিব্রত করা হয়েছে আমাদেরকে, এবং এটা আমার নলেজে থাকলে চিঠিটা দায়িত্ব এবং নিয়মও কিন্তু সমিতির পক্ষে হয় প্রেসিডেন্ট সই করবে না সেক্রেটারি সই করবে। যদি কাগজের সরবরাহ ঠিক থাকে, আর্ট কার্ড মুদ্রণ আর্ট কার্ড যদি ঠিক থাকে তাহলে এবং অব্যাহত বিদ্যুৎ থাকে তাহলে আমাদের পক্ষে এই বই যেভাবে আমাদেরকে দেরিতে আমাদের কাছে ম্যাটার আসার পরেও আমরা জাতির বৃহত্তর স্বার্থে 31 ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সকল বই এবং মাধ্যমিকের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বই 31 তারিখের মধ্যে তারা পৌঁছতে সক্ষম হবেন। জনপ্রশাসন ক্যাডারদের প্রস্তাব বিবেচনা করবে জনপ্রশাসন সংস্কার কমিশন, কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোখলেস উর রহমান। রোববার দুপুরে সচিবালয়ে বিভিন্ন দাবি নিয়ে আসা জনপ্রশাসন প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। রোববার সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হতে শুরু করে এই ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। তারা উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে 50% উন্মুক্ত করে দেবার যে আলোচনা উঠেছে তার বিরোধিতা করেন। পরে এই নিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠক করেন জনপ্রশাসন সচিবের সঙ্গে। পরে সচিব জানান সংস্কার প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি এবং এই প্রস্তাবে অন্য সকল ক্যাডারের মতোই জনপ্রশাসন ক্যাডারদের প্রস্তাবও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। বাসার আমাদের সভাপতিকে দায়িত্ব দিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকাকে দায়িত্ব দিয়েছি। তারা মিলে একটা গ্রহণযোগ্য মাত্রায় আমাদের সংখ্যক কর্মকর্তা যারা আছেন এবং আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বোঝায়, একটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 2 বছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে 6টি জাহাজ যুক্ত হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। রোববার বিকালে চট্টগ্রাম বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 47তম বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। এ সময় বৈশ্বিক মন্দাসহ নানা প্রতিকূলতার মধ্যেও 2023-24 অর্থ বছরে প্রতিষ্ঠানটি 53 বছরের মধ্যে সর্বোচ্চ 249 কোটি 69 লাখ টাকা মুনাফা করেছে বলে জানান তিনি। এই পোর্টে এবং অন্যান্য পোর্টে ওয়েব টার্মিনালে ইনভেস্ট করতে যাচ্ছে টু দ্য টিউন অফ $1.8 বিলিয়ন। ওয়ার্ল্ড ব্যাংক আমার সাথে মিটিং করেছে, তারা $680 মিলিয়ন নিয়ে বসে আছে। বললো যেদিন আপনি তৈরি হয়ে যেদিন আমরা সাইন করবো আপনার বে টার্মিনালের জন্য। এবং এতে কী হবে, চট্টগ্রাম অঞ্চলের যারা শ্রমিক আছেন তারা অধিকতর চাকরির সুযোগ হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়ানো গেলে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়বে, তবে এর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
রোববার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনার শীর্ষক মতবিনিময়ে এ কথা বলেন তিনি। এছাড়া বন্দর ব্যবহারে ভুটান, নেপাল ও পশ্চিমবঙ্গ যেন সমান সুযোগ পায় সে বিষয়টি নিশ্চিত করার কথা উল্লেখ করেন তিনি। বন্দর সুরক্ষা কমিটির আয়োজনে এ মতবিনিময় সভায় বন্দর ব্যবহারকারীর সিন্ডিকেট ভেঙে দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কার্যক্রম সবার জন্য উন্মুক্ত করার দাবি জানান। গেল 15 বছর একটি বিশেষ গোষ্ঠী বন্দরকে কুক্ষিগত করে রেখেছে দাবি করে তাদের নিয়ন্ত্রণ থেকে বন্দরকে মুক্ত করার দাবিও উঠে সভায়। মতবিনিময় সভায় বন্দর ব্যবহারকারী ছাড়াও অংশীজন ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যদি আমরা এই বন্দরকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারি, আপনারা নিশ্চিত থাকতে পারেন আমরা যদি অর্থনৈতিকভাবে বিকাশ লাভ করি তাহলে ত্রিপুরা বলুন, মেঘালয় বলুন, পশ্চিমবঙ্গ বলুন, এমনকি নেপালও বলুন, তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে একটা অত্যন্ত স্থিতিশীল একটা ভূরাজনৈতিক অবস্থা আমরা তৈরি করতে পারবো। শর্ত লঙ্ঘন করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধনের মহাপরিচালক হুমায়ুন কবির। চুক্তি বরখেলাপের পাশাপাশি বিসিসি 2 কোটি টাকা বকেয়া রেখেছে বলেও জানান তিনি। মূলত নির্বাচন কমিশন থেকে 183টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্রের তথ্য উপাত্ত যাচাইয়ের সেবা নেয়, যার মধ্যে ছিল বিসিসিও। 2022 সালে ইসির সঙ্গে এ নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করে বিসিসি। চুক্তির শর্ত অনুযায়ী নির্বাচন কমিশনের কোনো তথ্য অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে হস্তান্তর করতে পারবে না বিসিসি। তবে এই পরবর্তীতে এই শর্ত বিসিসি লঙ্ঘন করে বলে জানায় ইসি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ বিচারহীনতার সংস্কৃতি চালু করে গেলেও তাদের সকল অপকর্মের বিচার এদেশের মাটিতে হবে। রোববার দুপুরে বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। যত টাকা পাচার করা হয়েছে সবই ঋণের টাকা। এই ঋণের টাকা বাংলাদেশের 20 কোটি মানুষকে শোধ করতে হবে। যারা শাসক ছিল তাদের বিরুদ্ধে কথা বলা যেত না। কথা বললে হয় জেল অথবা মার দিলেও বিচার পাওয়া যেত না, থানায় মামলা দেয় নাই। এই যে বিচার না পাওয়া একটা সংস্কৃতি আওয়ামী লীগ চালু করে গেছে, এখন সেই বিচারের সময় এসে গেছে। এখন প্রত্যেকটি অপকর্মের আওয়ামী লীগ যে অপকর্ম করেছে প্রত্যেকটি অপকর্মের বিচার এই দেশের মাটিতে হবে। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় গ্রেপ্তার সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালত 2-এর অতিরিক্ত বিচারক আলমগীর আর মামুন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। সকালে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে নেওয়া হয়। এই সময় পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 ডিসেম্বর ইজতেমা ময়দানের দখল নিয়ে মাওলানা জোবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে 3 জন নিহত হয়। এই ঘটনায় গেল বৃহস্পতিবার 29 জনের নাম উল্লেখ করে মামলা করেন জোবায়েরের অনুসারী আলম হোসেন। পরদিন শুক্রবার ভোরে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে পুলিশ। টঙ্গী ইজতেমা ময়দানে 17 ডিসেম্বর রাতের হামলা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত সহ 4 দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের
ব্যানারে 40 থেকে 50 জন শিক্ষার্থী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের আগামী 7 কর্মদিবসের মধ্যে গ্রেপ্তার নিশ্চিতেরও দাবিও করেন তারা। এ সময় তৎকালীন প্রশাসনের মদতপুষ্ট এই সাতপন্থীদের 2018 সালে টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিতেরও দাবি করেন তারা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় গঠিত সচেতন ছাত্র সমাজকে ভুঁইফোর সংগঠন উল্লেখ করে অবিলম্বে তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। আমরা সাতপন্থীদের এই বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, এই হামলা ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে হামলায় 4 জন শহীদ ও শতাধিক আহতের ঘটনায় নওগাঁয় প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 9:30টায় এই মানববন্ধন শুরু হয়। এতে অংশগ্রহণ করেন নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় 2000 তাবলিগি জনতা। এ সময় বক্তারা জানান, টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে অতর্কিত হামলার জন্য সাতপন্থীদের নওগাঁয় নিষিদ্ধ করা হবে। এছাড়াও একই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় দায়ী বাস চালককে গ্রেপ্তার সহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। রোববার সকালে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের শিমুলতলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, শনিবার প্রত্যয় নামে ওই শিক্ষার্থী সাইকেল চালিয়ে সিআরপিতে ফেরার সময় ঢাকা আরিচা মহাসড়কে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাসটিকে জব্দ করলেও পালিয়ে যায় চালক ও তার সহকারী। দ্রুত সময়ে ঘাতক চালককে গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধনে। গতবারের চেয়ে এবার শীতের তীব্রতা বেশি হতে পারে। একই সাথে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকায় পুরোপুরি শীত জেঁকে বসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। তিনি বলেন, 24 ডিসেম্বরের পর থেকে ঢাকায় রাতের তাপমাত্রা কমতে শুরু করবে, তবে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বিরাজ করবে। একই সাথে কোনো কোনো জেলায় এর তীব্রতা বাড়তে থাকবে। তিনি জানান, সাগরে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে, তবে সংকেত নামিয়ে ফেলা হয়েছে। রোববার সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের কয়রা জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 4 মিলিমিটার, আর সাতক্ষীরায় বৃষ্টি হয়েছে 5 মিলিমিটার। আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের কোথাও নেই, তবে 24 তারিখে অর্থাৎ 24শে ডিসেম্বর দেশের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে এই সব অঞ্চলে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে কিন্তু রাতের তাপমাত্রা কিছুটা কমতে থাকবে। অর্থাৎ ডিসেম্বর মাসে 24 তারিখের 25 তারিখের পর থেকে আবার রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে এই ডিসেম্বর মাসে উত্তরবঙ্গে হয়তো দু এক জায়গাতে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে চলে আসতে পারে। এর পরবর্তীতে পুরো জানুয়ারি মাসে আমাদের শীতের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়েছে 10 থেকে 12টি গাড়ি। এতে একজনের মৃত্যু, পাশাপাশি আহত হয়েছেন অন্তত 15 জন। উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘন কুয়াশার কারণে পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে একটি দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন নামে একজন বাস চালকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল, সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এক্সপ্রেসওয়ের 16 ঘর থেকে হাসারা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহন
একটিকে পেছনে ফেলে আরেকটি ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন, সড়কেও গাড়ির জটলা তৈরি হয়। ভোর রাত থেকে প্রচণ্ড ঘন কুয়াশা ছিল ঢাকা মানে টোটাল এই অঞ্চলটাতেই, যার কারণে আপনার একটা প্রাইভেট কারের পিছনে প্রথমে একটা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার পরে এটা যেহেতু ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়, এটাতে গাড়ির গতি থাকে অত্যাধিক, তো পিছনের গাড়িগুলা তো ওরা নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, পরপর 7টা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়। আমরা যাত্রীগুলোকে দ্রুত এই গাড়িগুলোকে যাত্রী অন্য গাড়িতে শিফটিং করে দিই, আর প্রাইভেট কারে যে ড্রাইভার ছিল ড্রাইভারকে আমরা রেস্কিউ করে শ্রীনগর হসপিটালে প্রেরণ করি, ওইখানে চিকিৎসাধীন ছিল। আর অন্য গাড়ির এনা পরিবহন বা যে বাসের যে ড্রাইভার হেল্পাররা ছিল তাদের কারো পা কেটে গেছে, কারো হাত কেটে গেছে, ছোট ছোট কাটা, এগুলোকে আমরা তাদেরকে অন্য গাড়িতে শিফটিং করে হাসপাতালে প্রেরণ করেছি। একজন মারা গেছেন, তার নাম হচ্ছে ফরহাদ, বয়স 40 বছর। আর আরেকজন এসেছিলেন জাকির হোসেন, তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তাকে পরবর্তী চিকিৎসার জন্য মিটফোর্ড হসপিটালে রেফার করা হয়। বর্তমান সরকার গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চায় বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। রোববার সচিবালয়ের পাকিস্তানের সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খানের সঙ্গে সাক্ষাতে কথা বলেন তিনি। সাক্ষাতে রাহাত ফতেহ আলী খান বাংলাদেশের সঙ্গীত নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। There is a significant gap in channels and options available. We have basically and they were ডিসেম্বর মাসের প্রথম 21 দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে 200 কোটি 73 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার 120 টাকা ধরে যার পরিমাণ 24,000 কোটি টাকার বেশি। সেই হিসাবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 9 কোটি 55 লাখ ডলার বা 1,145 কোটি টাকা। তথ্যমতে ডিসেম্বরের প্রথম 21 দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 61 কোটি 31 লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 7 কোটি 73 লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 131 কোটি 17 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে 52 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। চলমান 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের 191 কোটি 37 লাখ ডলার, আগস্টে 222 কোটি 41 লাখ ডলার এসেছে। এছাড়া সেপ্টেম্বরে 240 কোটি 47 লাখ ডলার, অক্টোবরে 240 কোটি ডলার এবং নভেম্বরে এসেছে 220 কোটি মার্কিন ডলার। চট্টগ্রামে প্রতিষ্ঠার পর প্রথম রিইউনিয়ন করেছে ইউএসটিসি। নগরীর খুলশী এলাকায় স্থায়ী ক্যাম্পাসে দিনভর বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়। এতে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় প্রতিষ্ঠানটির প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের মিলন মেলায় জমে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় বক্তারা বলেন, ইউএসটিসি চট্টগ্রামে মেডিকেল শিক্ষা ও চিকিৎসক তৈরিতে এক অনবদ্য ভূমিকা পালন করেছে। স্বল্প মূল্যে একটি হাসপাতাল পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এখানে শিক্ষা নিচ্ছে নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, ভুটান ও থাইল্যান্ডের শিক্ষার্থীরা। এ সময় নবীন শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার গঠনের পরামর্শ দেন বক্তারা। গাজীপুরে কলকারখানার দূষিত পানি থেকে ফসলের মাঠ, গৃহপালিত পশু পাখি ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে নগরীর ঝাজর এলাকায় মানববন্ধনে অংশ নেন কয়েকশো এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, নগরীর 15, 17 ও 32 সহ কয়েকটি ওয়ার্ডের উপর দিয়ে প্রবাহিত হওয়া মোগর খালটি কলকারখানার বর্জ্যে মারাত্মক দূষিত হয়ে পড়েছে। দূষিত পানির ঝাঁঝালো গন্ধে বসতবাড়িতে থাকা কঠিন হয়ে পড়েছে। এছাড়া খালের পাড়ে বসবাসকারী আক্রান্ত হচ্ছেন নানা প্রকার রোগে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে মাইন্ড গেম হিসাবে পরিচিত 36তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। রোববার ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় রাজধানীর অলিম্পিক ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জানানো হয় আগামী 24 থেকে 28 ডিসেম্বর 5 দিনের এই টুর্নামেন্ট নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন। এবারে টুর্নামেন্ট সারা দেশের 16 থেকে 18টি দলের 108 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিটি টিমে অংশ নিচ্ছেন 4 থেকে 6 জন খেলোয়াড়। এই চ্যাম্পিয়নশিপের খেলাগুলো দুটি ভাগে 24 থেকে 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নিয়ে যাওয়ার জন্য এবং আগামীতে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 300 সিসির স্পোর্টস বাইক নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সিএফ মোটো। রাজধানীতে রাইড দ্য ফিউচার শিরোনামের আয়োজনের মাধ্যমে 6টি নতুন মডেলের বাইক এনেছে প্রতিষ্ঠানটি। 150 থেকে 200 সিসির এই মোটর বাইকগুলো বাংলাদেশের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটি। মোটরসাইকেলগুলো পাওয়া যাবে 3,48,500 টাকা থেকে 4,58,500 টাকা। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 10 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার পর্যটন শহর গ্রামোদায় বিধ্বস্ত হয় ছোট এই উড়োজাহাজ। 10 জন আরোহীর কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সেখানে থাকা বেশ কয়েকজন। এদের মধ্যে অন্তত 15 জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উড়োজাহাজটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করার পর আরেকটি বাড়ির 2য় তলায় আছড়ে পড়ে। এরপর আসবাবের একটি দোকানের ভেতরে গিয়ে সেটি বিধ্বস্ত হয়। A pousada que eles estão falando, eu acho que é aquela ali. তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালের ভবনের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। দেশটির মোগলা অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটি মোগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে উড্ডয়ন করার কিছু সময় পর হাসপাতালের ভবনে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় নিহতদের মধ্যে 2 জন পাইলট, 1 জন চিকিৎসক এবং আরেকজন চিকিৎসা কর্মী ছিলেন। তবে হাসপাতালের কেউ হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশায় এই দুর্ঘটনা ঘটতে পারে। গেল মে মাস থেকে সুদানের দারফুর অঞ্চলে সামরিক ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় 800 বেসামরিক নাগরিক। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ঘনবসতিপূর্ণ এলাকায় আধা সামরিক বাহিনী RSF ও সামরিক বাহিনীর নির্বিচারে হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে, যা যুদ্ধ অপরাধের শামিল। গেল 18 মাস ধরে চলা সংঘর্ষে মানবিক বিপর্যয়ে প্রায় 1.5 কোটি মানুষ। হাই কমিশনার ভলকার তুর্ক জানান দ্রুতই সংঘাত বন্ধ করা সম্ভব না হলেও সংকট আরও বাড়বে। জার্মানির ম্যাগডেবার্গে ক্রিসমাস মার্কেটে হামলাকারীর বিষয়ে আগে থেকে সতর্ক করে আসছিল সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জানা যায় তালেব আল আব্দুল মোহসেনকে রিয়াদ প্রত্যাপনের অনুরোধ জানালেও তাতে সাড়া দেয়নি বার্লিন। মুসলিম হবার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তালেব। কট্টর মতাদর্শ অবলম্বনের কারণে 50 বছর বয়সী এই চিকিৎসক জার্মানির নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে বলেও সতর্ক করে সৌদি আরব। তালেব 2006 সালে জার্মানিতে অবৈধভাবে প্রবেশ করেন, যদিও তাকে নাগরিকত্ব দেয় জার্মানি। গেল শুক্রবার বিকেলে ক্রিসমাস মার্কেটে ক্রেতা ও দর্শনার্থীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন তালেব। এতে শিশুসহ নিহত হন 5 জন। আহত 200 জনের মধ্যে 41 জনের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূত পদে টেলিভিশন জগতের জনপ্রিয় প্রডিউসার মার্ক বারনটেকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতো সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে বার্নেটের নাম উল্লেখ করে ট্রাম্প দাবি করেন দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগের সুযোগ এবং সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে কাজ করবেন বার্নেট। জনপ্রিয় টিভি শো দ্য
অ্যান্ড সার্ভাইভার ও শার্ক ট্যাঙ্কের প্রডিউসার ও ক্রিয়েটর হিসাবেও খ্যাতি আছে 64 বছর বয়সী বার্নেটের। ব্রিটিশ বংশোদ্ভূত বার্নেট ছিলেন MGM ওয়ার্ল্ড ওয়াইড টেলিভিশন গ্রুপের চেয়ারম্যান। এর আগে ব্যবসায়ী ওয়ারেন স্টেফেন্সকে ব্রিটেনে মার্কিন রাষ্ট্রদূত পদের জন্য নির্বাচিত করেছিলেন ট্রাম্প। প্রক্সি বাহিনী হিসেবে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সতর্কবার্তা দিয়েছেন, কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাদের প্রক্সি বাহিনীর প্রয়োজন হবে না। তেহরানে সফররত একটি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন খামেনি। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী নিজেদের শক্তিতেই লড়াই করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে হিজবুল্লাহর হয়ে যুদ্ধ করার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি বাহিনী হিসাবে পরিচিত হামাস, হুথি ও ইরাকের ছোট ছোট কিছু শিয়া মিলিশিয়া গোষ্ঠী, যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।